আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের সাজেশন নিয়ে। অর্থাৎ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এসএসসি ফিজিক্সের সাজেশন নিয়ে কথা বলবো। তো গত ভিডিওতে আমরা কথা বলেছি পার্ট 1 নিয়ে, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ এখানে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো থেকে কি কি টাইপের প্রশ্ন হইতে পারে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কতটুকু পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। সো তোমরা যদি ওই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবা। অধ্যায়গুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমাদের রয়েছে শব্দ ও তরঙ্গ অধ্যায়। শব্দ ও তরঙ্গ এই অধ্যায় থেকে মোটামুটি 3 থেকে 4টি টাইপের প্রশ্ন আছে, অর্থাৎ সৃজনশীল আসে পরীক্ষায় ঘুরে ফিরে। তো এই 3 থেকে 4টি টাইপের প্রশ্ন তোমরা দেখবা। এজন্য কোন কোন টাইপের প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষায় আসে, এই জন্য তোমাকে বিগত সালগুলো একটু প্র্যাকটিস করতে হবে। অবশ্যই এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, এখান থেকে তুমি একটি সৃজনশীল পরীক্ষায় কমন পাবা। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকে, কখনো কখনো আলোর প্রতিফলন আসে, কখনো কখনো আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন আসে। তো এই জন্য আলোর প্রতিফলন থেকে মাত্র 2 টাইপের সৃজনশীল করলে আশা করা যায় এখান থেকে একটি সৃজনশীল, অথবা আলোর প্রতিসরণ থেকে যে কোনো 2টি টাইপের প্রশ্ন করলে একটি সৃজনশীল কমন পাওয়া যায়। তো এই জন্য সবচেয়ে উচিত হলো এখান থেকে যে 2 টাইপের সৃজনশীল আসবে, এই 2 টাইপের সৃজনশীল দেখা, পাশাপাশি এখান থেকে 2 টাইপের সৃজনশীল দেখা। আর একটা কথা মনে রাখবেন যে এখান থেকে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে প্রতিসরণের যদি সৃজনশীল আসে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে বা ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম বোর্ডে যে সৃজনশীলগুলো একটি কঠিন চিত্র দিয়ে সৃজনশীলগুলো আসে তুলনামূলক। সুতরাং আলোর প্রতিফলন থেকে যত সম্ভব বেশি সৃজনশীল প্র্যাকটিস করা উচিত, পাশাপাশি আলোর প্রতিসরণে 2-1টা সৃজনশীল দেখে যাওয়া উচিত, 2-1টা টাইপের প্রশ্ন হইতে পারে। সেটা আমরা এখন আলোচনা করব যে আলোর প্রতিফলন থেকে যে 2 টাইপের সৃজনশীল হয় সেটা কীরকম। সাধারণত একটা অবতল দর্পণ দেওয়া থাকে, অবতল দর্পণ দিয়ে একটা চিত্র দেওয়া থাকে। চিত্র দেওয়ার পরে এখানে একটা লক্ষ্যবস্তু রাখা হয়, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এরকম চিত্র দেওয়া থাকে। সি এবং এফ এর মাঝে বস্তু আছে। তাহলে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি নির্ণয় করো, এটা চাইতে পারে। এরপরে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এরকম যে সৃজনশীলগুলো আছে চিত্র দিয়ে, সেই সৃজনশীলগুলো তোমাদের এখানে থাকতে পারে। সেজন্য টাইপ 1-এর ক্ষেত্রে অবতল দর্পণের যে চিত্র থাকবে, ঠিক তেমনি এরকমভাবে যে অবতল দর্পণের বাংলায় কিছু কথা লেখা থাকতে পারে, যে মনে করি যে এম প্রাইম একটি অবতল দর্পণ, অথবা বলতে পারে যে একটি অবতল দর্পণের সামনে সি এবং এফ এর মাঝে বা বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। এরকম করে একটা উদ্দীপক সাজিয়ে দিয়ে তোমাকে বলবে যে বিম্বের অবস্থান কত, আকৃতি প্রকৃতি নির্ণয় করো, অথবা বিম্বের দৈর্ঘ্য কত, তারপরে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রতিবিম্ব কোথায়, এই প্রশ্নগুলো তোমাকে চাইতে পারে। তো আশা করা যায় তোমরা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়ো। পাশাপাশি আর এক টাইপের যে প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে, যেটা বললাম সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ থেকে এরকম চিত্র দিয়ে অথবা বাংলায় তোমাদের কাছে কিছু প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই তোমরা সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করবা। পাশাপাশি এখানে রুল অফ 6 যে আছে, রুল অফ 6 অর্থাৎ আলোর প্রতিফলনের 6টি নিয়ম রয়েছে, এখান থেকে এই বেসিকগুলো জানতে হবে। পাশাপাশি এখানে খ নম্বরে কিছু প্রশ্ন আসতে পারে যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ অধ্যায় থেকে, যে কোনটা লেন্সে আলোর প্রতিফলন হয় নাকি প্রতিসরণ হয়, দর্পণে আলোর প্রতিফলন হয় নাকি প্রতিসরণ হয়, সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। পাশাপাশি আলোর প্রতিসরণ অধ্যায় থেকে যেহেতু সৃজনশীলগুলো চিত্র আকারে আসে এবং কঠিন টাইপের একটু সৃজনশীল দেওয়ার চেষ্টা করে, সব বোর্ডে না, কিছু কিছু বোর্ডে, সুতরাং এই অধ্যায়টি তোমাকে শুধুমাত্র গুটি কয়েকটা সৃজনশীল করতে হবে। যেমন এরকম প্রতিসরণের যে চিত্র দেওয়া থাকে, তো এই চিত্রগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই চিত্র সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে, যেগুলো সহজ নিয়মের 2-1টা, এগুলো প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আরেকটি টাইপ তোমাকে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে পড়তে হবে, সেটা হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ এই টপিকটি, দীর্ঘদৃষ্টি এবং মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি, এর কারণ, ত্রুটি এবং প্রতিকার, এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। পাশাপাশি লেন্সের বিষয়ে একটু জ্ঞান রাখতে হবে। সো আশা করছি এখান থেকে 2 টাইপ, অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায় থেকে 2টি টাইপের, এই 2টি টাইপের সৃজনশীল, পাশাপাশি আলোর প্রতিসরণ অধ্যায় থেকে এই 2টি টাইপের সৃজনশীল করলে, 4টি টাইপের সৃজনশীল করলে এখান থেকে মিনিমাম একটা সৃজনশীল তোমরা কমন পাবা। সো আশা করছি পড়াগুলো অধ্যায়ভিত্তিক না পড়ে শুধুমাত্র যে 7টি অধ্যায় করে বা 5টি অধ্যায় করে 5টি সৃজনশীল কমন, 8টি অধ্যায় করে 5টি সৃজনশীল কমন, এরকম করে না পড়ে যে প্রতিটা অধ্যায় থেকে বা যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে যদি কিছু কিছু করে টপিক পড়া হয়, তাহলে মনে হয় যে আমার মনে হয় খুব ভালো হয়। কেননা এগুলো পড়লে যেমন অধ্যায়ভিত্তিক সৃজনশীলগুলো কভার হবে, তেমনিভাবে অধ্যায়ভিত্তিক নলেজ থাকবে। সেই নলেজ দিয়ে আমি
এমসিকিউগুলো কভার করতে পারবো এবং এমসিকিউগুলো আমার খুব সহজ হবে। সো ঠিক একইভাবে স্থির তড়িৎ এবং চল তড়িতের ক্ষেত্রে স্থির তড়িতের একটি টাইপে মাত্র প্রশ্ন আসে, সেই একটি টাইপের প্রশ্ন তোমরা সমাধান করবে, যেগুলো বারবার বোর্ডে আসে সেগুলো তোমরা সমাধান করে দেবা। পাশাপাশি চল তড়িৎ খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, যে এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, মাস্ট বি প্রশ্ন হবে যে চল তড়িতের যতগুলো টাইপ আছে মোটামুটি 4 থেকে 5টি টাইপের সৃজনশীল আছে। একই একটা সার্কিট দেওয়া থাকবে, এই সার্কিট দিয়ে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে পারে, সমান্তরালে তুল্যরোধ কত, তারপর সিরিজে তুল্যরোধ কত, কত এম্পিয়ার কোন রোধের মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তারপর আপেক্ষিক যে রোধের মান, কোনটা রোধ বেশি কোনটা রোধ কম, এই বিষয়ে যে তোমাদের সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলো পড়তে হবে। অর্থাৎ মোট কথা চল তড়িতে যতগুলো সৃজনশীল আছে, যত টাইপের সৃজনশীল আছে মোটামুটি 4 থেকে 5টি টাইপের সৃজনশীল হয়ে থাকে, এই 4 থেকে 5টি টাইপের সৃজনশীল সব তোমাকে করতে হবে। পাশাপাশি তড়িতের শুধুমাত্র একটি টাইপের সৃজনশীল তুমি করবা এবং এই সৃজনশীলগুলো খুবই সহজ। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা। পাশাপাশি তড়িতের চুম্বক ক্রিয়ার ক্ষেত্রে তোমাকে একটি টাইপের সৃজনশীল করলে এখান থেকেও তুমি একটি টাইপের সৃজনশীল পেয়ে যেতে পারো। তাহলে গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম 3টি সৃজনশীল কীভাবে কমন পাওয়া যায়। তো আজকে দেখবো এখান থেকে এখন কয়টি সৃজনশীল আমরা কমন পাবো এই অধ্যায়গুলো পড়লে। এখান থেকে তুমি মাস্ট বি এই অধ্যায় থেকে একটি সৃজনশীল কমন পাবা, এগুলো 4টি টোটাল। এরপরে এই দুটো অধ্যায় থেকে টোটাল একটি 5টি সৃজনশীল তুমি কমন পাবা একটা পড়লে, মানে এই দুটো অধ্যায় থেকে একটি, তাহলে 4 এর 1 5। আর এই দুটো অধ্যায় পড়লে তুমি এখান থেকে একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবা, তাহলে হলো 6টি। তারপরে তুমি আরেকটি এই অধ্যায়টা পড়তে পারো, শুধুমাত্র একটি টাইপের সৃজনশীল দেখলে তোমার এখান থেকেও কখনো কখনো কিছু প্রশ্ন এখান থেকে তুমি একটা সৃজনশীল অন্তত কমন পাবা। তার মানে মোটামুটিভাবে তোমার এখানে 60টি সৃজনশীল কমন। আগের ভিডিওতে আমরা 3টি সৃজনশীল কীভাবে কমন পাওয়া যাবে কোন কোন অধ্যায়গুলো বলে এটা বলেছি। আজকে শব্দ তরঙ্গ এখান থেকে একটি, এরপরে এই দুটি অধ্যায় থেকে একটি, কয়টি হলো তাহলে 4টি, আগের 3টি, এখন একটি 4টি, এখন একটি 5টি, এখন 6টি, আর এই অধ্যায় থেকে হচ্ছে একটি। এই টোটাল 60টি সৃজনশীল তোমরা কমন পাবা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এতগুলো সৃজনশীল তো আমার দরকার নেই, সেক্ষেত্রে আমার তো 5টি সৃজনশীল লিখতে হবে, সেক্ষেত্রে আমার করণীয় কি, আমি কী কী পড়বো? সেক্ষেত্রে আরও সহজ করে যদি পড়ি, আজকের ওই 3টি অধ্যায় তুমি পড়বে, পাশাপাশি তুমি যদি কিছুই পড়ে না থাকো তখন তোমাকে এই অধ্যায়টি পড়তে হবে, পাশাপাশি আলোর প্রতিফলন অধ্যায়টি পড়তে হবে এবং চলতরিত অধ্যায়টি তোমাকে ভালো করে পড়তে হবে। সো এই অধ্যায় 3টিও যদি তুমি পড়ো মিনিমাম এখান থেকে 2টি সৃজনশীল তুমি কমন পাবা। তো আশা করছি যে এগুলো তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে এবং এই কয়টি অধ্যায় তুমি ভালো করে যদি করো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে পড়তে হবে। একটা অধ্যায় পড়া মানে সব পড়তে হবে বিষয়টি এরকম না। এই অধ্যায়গুলো থেকে আমি যে টপিকগুলোর কথা বললাম, যে টাইপের সৃজনশীলগুলোর কথা বললাম, এই সৃজনশীলগুলো তুমি একটু ভালো করে ফোকাস করলে আশা করা যায় এখান থেকে তুমি একটা কাঙ্ক্ষিত মার্কস পাবা। পাশাপাশি এই অধ্যায়গুলো করলে তোমার এমসিকিউ যে 25 মার্ক আছে, এই 25 মার্কের মধ্যেও তোমার একটা ভালো ফিডব্যাক তুমি এখান থেকে পেয়ে যাবে। আশা করছি ফিজিক্সটাকে তুমি অধ্যায়ভিত্তিক না পড়ে প্রতিটা অধ্যায় থেকে, অর্থাৎ যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে তোমাকে গুরুত্বপূর্ণ টাইপের সৃজনশীলগুলো কভার করে পড়তে হবে, তাহলে তুমি একটা কাঙ্ক্ষিত মার্কস কমন পাবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।